আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আম্মু কিভাবে রান্না করলো। তো আমি কিন্তু আম্মুর বাসায় তো আগের দিনের যে ব্লগটা তো ওই দিনই রান্না করেছিল আম্মু। তো ওই দিন আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে। তো আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আর এই দিকে কিন্তু হাঁসটাও বেছে নেওয়া হয়ে যাচ্ছে, তো আমি আবার বসে বসে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। হাঁস পরিষ্কার করতে কিন্তু একটু সময় নেয়, আর হাঁসে যেহেতু চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে পশম থাকে, তো এইগুলো দেখে দেখে তারপরে সুন্দর করে বেছে নিতে হয় যেন পশম না থাকে। আর পশম থাকলে বা সেটা দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে না। আর হাঁস বাঁচতে যেই পরিমাণে কষ্ট হয় বা সময় নেয়, আর খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে বা মজা হয়। তো হাঁসের মাংস যারা খায় না তারা তো বুঝতে পারবে না যে হাঁসের মাংস খাওয়ার যে স্বাদ বা টেস্ট, যারা খায় তারাই হয়তো বা বুঝতে পারবে যে হাঁসের মাংস খেতে কত মজা লাগে। তো আমি হাঁসটাকে ভালো মতো পরিষ্কার করে বেছে নিচ্ছি, আর হাঁসের এই পাখনার মধ্যে যে গুঁড়ি গুঁড়ি যে পশমগুলো আছে এগুলোকে আমি সুন্দর করে নখ দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করে নিচ্ছি। আর হাঁস বাছতে কিন্তু একটু সময় নেয়, ধৈর্য সহকারে বসে তারপরে বেছে নিতে হয় এই পশমগুলো। তো হাঁসটা কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। তো আম্মু আবার পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে এখন এটাকে ভালো মতো চুলার উপরে দিয়ে একটু ছেঁকে নিচ্ছে। হাঁসের উপরে যদি ছোট ছোট সাদা যে পশমগুলো থাকে এগুলো কিন্তু সবগুলো পুড়ে যাবে। তো পোড়ানো হয়ে গেছে হাঁসটাকে, এখন আম্মু সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। আর হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, কাটতেও একটু সমস্যা হয়। আর এখানে কিন্তু কাটা হয়ে গেছে আম্মুর, তো আম্মু কেটে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু রান্নাটাও আম্মু বসিয়ে দিয়েছে। তো দারচিনি, এলাচ, লং, বাকলা, তেজপাতা, তো গোলমরিচ, তো সবগুলো একসাথে আম্মু তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে যখন হালকা একটু লাল হয়ে গেছে পেঁয়াজটা, তখন আম্মু আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছে। তো আদা রসুন বাটাটা এখন ভালো মতো একটু ভেজে কষিয়ে নেবে মশলার সাথে। আর সব কিছু পরিমাণ মতো আম্মু এখানে ব্যবহার করেছে। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু ময় মশলা একটু বেশি প্রয়োজন হয়, আর একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর আম্মু এখানে সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আম্মু রান্নার সময় কিন্তু দেখা যায় চামচ খুব কম ব্যবহার করে, এইভাবেই পরিমাণ মতো আম্মু দিয়ে দেয়। তো আমি আবার সেইভাবে পারি না। তো এখানে আম্মু হলুদ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে গন্ধটাও কিন্তু চলে যাবে মশলার, আর খেতেও কিন্তু ভালো লাগে মশলাটা ভালো মতো কষিয়ে রান্না করলে। তো এখন আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো লবণটা কিন্তু পরবর্তীতে আবার অ্যাড করা যাবে। তো এইভাবে আম্মু কিছু সময় ধরে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছে। তো যখন কষানো হয়ে গেছে তখন ধুয়ে রাখা যে হাঁসগুলো আছে হাঁসগুলো দিয়ে ভালো মতো আবারও এই হাঁসের সাথে মশলার সাথে কষিয়ে নেবে। তো ভালো মতো হাঁসটাকে মিক্স করা হয়ে গেছে। তো কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে কিন্তু হাঁস থেকে কিছু পরিমাণে পানি উঠেছে। এখন এই পানি থেকেই কিন্তু আম্মু হাঁসটাকে সুন্দর করে একটু কষিয়ে নেবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তো এই যে হাঁসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এরকম লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হাঁসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন হাঁসের মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আর হাঁসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়, মুরগির মাংসর চাইতে কিন্তু হাঁসটা একটু সময় বেশি নেয়। আর এই হাঁসটা সেদ্ধ হতে এত বেশিও আবার সময় নেয়নি, যেহেতু হাঁসটা একটু বাচ্চা হাঁস ছিল সেজন্য। তো হাঁসের মাংস কিন্তু হয়ে গেছে। তো
তো এখন আম্মু একটু কাঁচামরিচ দিয়ে দিল, মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছে যেন ভেতর থেকে কাঁচামরিচের যে একটু ঝাল আছে সেটা যেন একটু বের হয় আর ফ্লেভারটা সুন্দর করে যেন ছড়িয়ে যায়। তো আমাদের হাঁসের মাংস কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, টালা জিরের গুঁড়ো। তো টালা জিরের গুঁড়ো মাংসের মধ্যে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখন এইভাবে আর কিছুক্ষণ বসিয়ে রাখবো, পানিটা একটু শুকানো পর্যন্ত। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর পানিটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো, আর কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। তো অন্যদিকে চিতই পিঠার জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন চালটাকে সুন্দর করে এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো তার জন্য আমি চাল নিয়ে নিলাম জারের মধ্যে। তো অল্প করে পানি দিয়ে এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো ঝটপট কিন্তু এইভাবে যখন ইচ্ছে তখনই কিন্তু পিঠা বানিয়ে খাওয়া যায়। তো এইভাবে কিন্তু চাল ব্লেন্ডার করে কিন্তু সব ধরনের পিঠাই বানানো যায়। এখন কিন্তু এই আগের মতো চালের গুঁড়ি ভাঙানোর এত ঝামেলা হয় না, যখন ইচ্ছে হয় তখনই কিন্তু সুন্দর করে এইভাবে চালটাকে ব্লেন্ডার করে খাওয়া যায়। আর এই ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে চালটা ব্লেন্ড হয়ে যায়। তো আমি এইভাবে খুব সুন্দর করে মিহি করে তারপরে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন পানি দিয়ে তারপরে ডোটাকে একটু নরম করে নেওয়া হচ্ছে চিতই পিঠার জন্য। তো ভালো মতো একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন ভেতরে দানা দানা ভাব না থাকে। তো আম্মু আবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। তো এখন এই লবণ দিয়ে ভালো মতো আবার একটু মিক্স করে নিচ্ছি। তো ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে ঘন। তো চিতই পিঠার ঘনত্বটা মানে বেশি ঘন হবে না আবার পাতলা হবে না, এরকম মাঝামাঝি একটা। তো এখন এইখানে কিন্তু আম্মু সুন্দর করে তাওয়া বসিয়ে দিয়েছে। তাওয়া বলতে পিঠার যে ছাঁচ, তো সেটা বসিয়ে গরম করে নেওয়া হয়ে গেছে। তো এখন আম্মু তেল দিয়ে সুন্দর করে পুরোটা মাখিয়ে নিচ্ছে যেন নিচে লেগে না যায়। তো এখন ভালো মতো গরম হওয়ার পরে তো পিঠার যেই ডোটা আছে, চালের গুঁড়ির যে ডোটা, সেটা এখন দিয়ে দিচ্ছে। তো আম্মু এখানে সবগুলোর মধ্যে সুন্দর করে দিয়ে দিল অল্প অল্প করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে কিছু সময়ের জন্য। তো ঢাকনাটা ওঠানোর পরে কিন্তু এইভাবেই খুলে রাখবে আম্মু 1 মিনিটের মতো। তো এইভাবে রাখলে দেখা যায় পিঠার মধ্যে যে ভিজা ভিজা ভাবটা থাকে বা পানি থাকে উপর থেকে সেটা শুকিয়ে যায়, আর নিচ থেকে কিন্তু সুন্দরভাবে মচমচা হয়ে যায়। আর চিতই পিঠা কিন্তু একটু নিচ দিয়ে মচমচা হলে খেতে ভালো লাগে। তরকারি দিয়ে মাংস, যে কোনো গরুর মাংস হোক বা হাঁসের মাংস, তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কে কে আছেন যারা এইভাবে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস হোক বা গরুর মাংস হোক খেতে পছন্দ করেন? আর আমাদের সবার কাছে কিন্তু এইভাবে খেতে খুব ভালো লাগে। আর পিঠাগুলো কিন্তু মশলা দিলে খুব সুন্দরভাবে ফুলেছে। প্রথমে 1-2টা দেখা যায় একটু প্রবলেম হয়, ফুলতে চায় না। তো পরবর্তী সবগুলো পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে আর ছিদ্র ছিদ্র হয়েছে। আর এইভাবে কিন্তু ব্লেন্ডারের মাধ্যমে আপনারা চালকে ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করে ভিজা পিঠাও বানিয়ে খেতে পারেন। ভিজা পিঠাও কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে যে দেখুন হাঁসের মাংসটা দেখে কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে। এইভাবে লাল লাল ঝাল হাঁসের মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। আর যদি হয় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাহলে তার কোনো কথাই হয় না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে আমার এই ভিডিওগুলো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য। তো আব্বু, আমি, তারপর আমার ছোট ভাই, আম্মু, তো সবাই একসাথে বসেছি। তো সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ভালো লাগছিল। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আমার এই ছোটোখাটো ব্লগ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।